অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ, জানালেন ইসি সানাউল্লাহ। ডিসেম্বরে ভোট ধরে চলছে প্রস্তুতি। এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। জনগণের বঞ্চনা দূর করতে অবিলম্বে নির্বাচন চায় বিএনপি। বিরোধিতা নয়, আরও দায়িত্বশীল করতেই সরকারের সমালোচনার দাবি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আম বয়ান শুরু। টঙ্গীর তুরাগ তীরে দেশি বিদেশি মুসল্লির ভিড়, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। 3 দফা দাবিতে আমরণ অনশনের পাশাপাশি সড়ক অবরোধ। গানের আলো ছড়াতে 1 বছর পর আবারও এসেছেন বিদ্যাদেবী সরস্বতী। উৎসব আমেজে প্রতিমায় অগণিত ভক্তের অঞ্জলি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কৌসারহাটে সড়ক দুর্ঘটনায় নিহত 2। মাদারীপুর এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় 2 জনের প্রাণহানি। এবং অভিবাসী ঢল ঠেকাতে জার্মান পার্লামেন্টে কট্টরপন্থীদের বিল নেওয়া যাবে না, বাবা মাকেও প্রতিবাদে উত্তাল বার্লিন। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতীয় নির্বাচন কবে হবে সেটি অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বর সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সোমবার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, কাগজপত্র কিংবা অন্যান্য জটিলতার জন্য কেউ যেন বৈধ নাগরিকত্ব থেকে বঞ্চিত না হয়। ভোটার হওয়ার উপযুক্ত সবাইকে তালিকার অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। জনগণের বঞ্চনা দূর করতেই বিএনপি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই। সরকারের বিরুদ্ধাচারণ নয়, আরও দায়িত্বশীল করতেই বিএনপি সমালোচনা করছে জানিয়ে তিনি বলেন, সমালোচনা নিতে না পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করা যেতে পারে। রিজভী আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে নেতাকর্মীদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির উস্কানি দিচ্ছে। বাজার সিন্ডিকেট আছে, আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না, এমন অভিযোগ করেন রিজভী। অনেক রক্তস্রোতের বিনিময়ে আজকের এই রাজনৈতিক পরিবেশ। অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকে ক্ষমতায় আছে। বন্ধুরা আমার, আমরা চাই আগামী দিনে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ, যেখানে কথা বলা যাবে নির্ভয়ে, যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে, যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে, সেইটার জন্য এক রক্তঝরা আন্দোলনে 16 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মদান আর তাদের রক্ত ভেজা শার্টের বিনিময়ে আজকের এই পরিবেশ। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সকালে নির্বাচন ভবনে ইসির সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল হক নিবন্ধন সনদ গ্রহণ করেন। পরে দলটির চেয়ারম্যান বলেন, 71-এর স্বাধীনতা ও 2024-এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তাদের দল। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার নির্বাচন দুটোই চায় জানিয়ে বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন তিনি। তবে মূল সংস্কার নির্বাচিত সরকারই করবে জানিয়ে চেয়ারম্যান 300 আসনে প্রার্থী নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
কাকতালীয়ভাবে 54 বছরের সাথে আমাদের 1971 সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই 24 জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। বেসিক যে সংস্কারগুলো চলমান সেইগুলোর একটা বাস্তব প্রতিফলন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার জন্য ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামপুরে বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় ভারতের সঙ্গে বল্লামুখা বাঁধ নিয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বানও জানান জামায়াত আমির। বলেন, এ নিয়ে সরকার টেকসই ও যুক্তিসঙ্গত পদক্ষেপ নিলে জামায়াত পাশে থাকবে। এ সময় বিগত সরকারের অনিয়ম লুটপাটের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে জুলাই আন্দোলনের শহীদ শ্রাবণের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন ও কবর জিয়ারত করেন জামায়াত আমির। তা আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলে এই স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। কারণ এই আন্দোলনে দেশ গড়ায় অবশ্যই আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অস্বীকার করতে পারবো না। তাদের বিশাল অবদান রয়েছে, আমরা তাদের কাছে ঋণী, যেমনটা ঋণী এই দেশে যারা জীবন দিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে, লড়াই করেছে তাদের কাছে, আর গোটা জাতির কাছেই আমরা পরস্পর ঋণী। তা আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পরই খিত্তায় খিত্তায় চলছে ধর্মীয় আলোচনা। বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা। তাবলিগ জামায়াতের সুরাই নিজামের দ্বিতীয় ধাপের এই ইজতেমায় ঢাকার একটি অংশ সহ 22 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়াজ মসজিদের রিপোর্ট জানাচ্ছেন মাহির সাজিদ। ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না টঙ্গীর তুরাগ নদীর তীরে। যতটুকু চোখে দেখা যায় ততটুকুই ভিড় ইজতেমার অংশ নিতে আসা মুসল্লিদের। ফজরের নামাজের পরে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সকাল থেকে চলছে খিত্তায় খিত্তায় সাথীদের সাথে আলোচনা। সকাল 10টায় বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ হোসেন। পূর্ব ঘোষণা অনুযায়ী এবারই প্রথম পরপর সুরাই নিজামের মুরব্বীদের অধীনে 2 পর্বের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। দেশের 22টি জেলা আর ঢাকার এক অংশ নিয়ে মুসল্লিরা অংশগ্রহণ করেন এই দ্বিতীয় পর্বের ইজতেমায়। রয়েছে 76টি দেশ থেকে আসা প্রায় 3050 জন বিদেশি মেহমানও। যারা প্রথম পর্বে অংশ নিতে পারেননি তারা দ্বিতীয় পর্বে অংশ নিয়ে ইবাদতের মাধ্যমে আল্লাহর রাজি খুশি অর্জন করবেন, এমনটাই প্রত্যাশা। আমরা আল্লাহ তাআলা আমাকে যে নেক হায়াত দিছে, এই হায়াত যতদিন আল্লাহ তাআলা আমাকে দিয়া দে, আল্লাহর কাজ করতাম, আল্লাহকে রাজি আর খুশি করতাম, আল্লাহর নবীকে রাজি আর খুশি করতাম, আর নবীজির আদেশ মতো আমরা চলাফেরা করতাম। ওলামায়ে কেরামের কাছ থেকে সেভাবে আমাদের জীবন যাপন করা এবং সে কথাগুলি, সে বার্তাগুলি আমাদের এলাকার আমাদের মতো যারা যুবক আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। বুধবার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে তাবলিগের সাথীরা মুরব্বীদের দিক নির্দেশনা নিয়ে জামাত নিয়ে বের হবেন 1 চিল্লা ও 3 চিল্লার উদ্দেশ্যে। বেরিয়ে পড়বেন ইসলামের দাওয়াতের কাজে। এখান থেকে দিয়ে দিনের কাজ করবো, ইনশাল্লাহ দিনের দাওয়াত দিব, দিনের কাজ করব। আল্লাহ যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে খুশি থাকে আমরা সেইভাবে আল্লাহর কাজ করবো ইনশাল্লাহ, এবং আল্লাহ রাসূলের কাজ করবো ইনশাল্লাহ। মানুষকে হেদায়েতের দিকে আনবো, মানুষকে অসৎ কাজকে নিষেধ করবো, সৎ কাজকে আদেশ করবো ইনশাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা এই যে কলিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াটা পুরো বিশ্বে যেন আমাদের নবী যেভাবে প্রচার করে গেছেন, পুরো বিশ্ববাসী যেন এক আল্লাহর উপর বিশ্বাস করে, হ্যাঁ আল্লাহ এক ও দ্বিতীয়, হ্যাঁ এই কলিমার প্রচার যেন আনাচে কানাচে প্রত্যেক জায়গায়, হ্যাঁ আমাদের তাবলীগের কাজ যাতে প্রচার হয়ে যায়, সবাই যেন দিনের উপর চলে, হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস করে। গেল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছিল 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের প্রথম পর্বে প্রায় 40 লাখ মুসল্লি অংশ নিয়েছিল। মাহির সাজিদ, দেশ টিভি। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিয়াজ, ইজতেমা ময়দানে এখন কি কার্যক্রম চলছে?
ডানা, ইজতেমা ময়দানে এখন আমরা পূর্বে বলেছিলাম যে এবারের যে আহ্বান সেটি কিন্তু আসলে জোহর বাদ শুরু হওয়ার কথা ছিল এবং ইতিমধ্যে কিন্তু আসলে সেই আহ্বানটা শুরু হয়ে গেছে জোহরের নামাজের পরপরই এবং আহ্বান শুরু করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, সাথে তর্জমা করছেন নুরুর রহমান সাহেব। এবং আপনাকে আর একটু বলে রাখি যে এরপরে বাদ আসর যিনি বয়ান করবেন তার নাম হলো বাংলাদেশের মাওলানা রবিউল হক সাহেব এবং বাদ মাগরিব যিনি বয়ান করবেন তিনি হলো ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব। একটু বলে রাখি যে আজকে কিন্তু আপনার বিশ্ব ইজতেমার যে 58তম বিশ্ব ইজতেমা এটির যে আসলে আপনার প্রথম পর্ব শেষের পর আজকে দ্বিতীয় পর্বে কিন্তু আসলে প্রথম দিন এবং সেই সাথে সাথে কিন্তু এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু আসলে মুসল্লিদের কিন্তু সংখ্যা কিন্তু প্রথম পর্ব থেকে বেশ একটা কম নেই। এবং আপনাকে আর একটু বলে রাখি যে এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু আপনার যে বিদেশি মেহমান যারা ছিল প্রথম পর্বে তারা কিন্তু এখানেই থেকে গেছেন দ্বিতীয় পর্বের জন্য এবং সেই সাথে আজকে কিন্তু নতুন করে 200 জন মেহমান যুক্ত হয়েছিল এবং সব মিলিয়ে প্রায় 3256 জন বিদেশি মেহমান কিন্তু বর্তমানে এই ইজতেমা মাঠে অবস্থান করছেন এবং এই বাংলাদেশের প্রায় 22টি জেলা এবং সেই সাথে ঢাকার যে একাংশ সব মিলিয়ে আর কি এখানে তারা এই ইজতেমা মাঠে অংশ নিয়েছিল এবং এর জন্য কিন্তু আসলে আপনার প্রায় 40টি খিত্তা প্রস্তুত রাখা হয়েছিল এবং সেই 40টি খিত্তায় তারা অবস্থান নিয়েছেন। সেই সাথে সাথে 40টি খিত্তার বাইরেও কিন্তু আসলে মুসল্লিরা অবস্থান নিয়েছেন এবং আপনাকে একটু বলে রাখি সকাল থেকে কিন্তু আপনার আহ্বান ফজরের পরে শুরু না হলেও খিত্তা আলোচনা চলছে এবং সেই আলোচনার আপনার এই যে আজকে সহ আগামীকালকে এবং পরশুদিন আখিরি মোনাজাত এই 3 দিন আসলে তারা কিভাবে অতিবাহিত করবেন এবং কিভাবে তাদের যে ইবাদত বন্দেগীগুলো করবেন এই বিষয়ে কিন্তু আসলে আপনার তালিম দিয়েছেন যারা খিত্তার যারা জিম্মাদার সেই জিম্মাদাররা এবং তাদের সাথে আলোচনা চলছে। সেই সাথে আপনার একজন বয়ানও কিন্তু আপনার সেই সাথে 10টার সময় চলেছিল এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আসলে আজকে কিন্তু প্রথম দিন হওয়ার পরে কালকে যে আসলে গতানুগতিক যে আপনার ইজতেমার যে ধারা আপনার যে যৌতুক বিয়ে সেটি কিন্তু কালকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং পরশুদিন কিন্তু আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে এই যে জুবাইরপন্থীদের যে ইজতেমার দ্বিতীয় পর্ব সেটি কিন্তু শেষ হবে। এই ছিল আমার কাছে টঙ্গীর তুরাগতীর থেকে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। সেই সঙ্গে কলেজের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে রেখেছে তারা। যদিও বেলা 11টা থেকে মহাখালী, আমতলী, রেলগেট ও গুলশান লিংক রোড ব্যারিকেডের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা, পরে কলেজের সামনে সড়ক অবরোধ করে তারা। এদিকে গেল রাতে 6 দফা থেকে সরে এসে 3 দফা দাবি নিয়েছে শিক্ষার্থীরা। বলছেন বিশ্ববিদ্যালয় হিসেবে দিতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি, গঠন করতে হবে বিশ্ববিদ্যালয় কমিশন। সেই সঙ্গে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ ক্ষমা চাইতে হবে আইন উপদেষ্টাকে। এদিকে ব্লকেডের কারণে ক্ষোভ জানিয়েছেন ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ। শিক্ষার্থীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান অনেকে। তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করেছে, তার জন্য আমাদের সাধুবাদ রইল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে বলতে চাচ্ছেন যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা এটা অযৌক্তিক, বিশেষ করে আমরা প্রত্যাখ্যান করছি, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই যে রানিং যেই মানে স্বাধীন হওয়ার পরে 24 স্বাধীন হওয়ার পরে যে আন্দোলন, তারপর থেকে আমরা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছি, সরকারের এক বিন্দুও টনক নড়ে নাই। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এই মুহূর্তে আন্দোলন কর্মসূচির সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জানা। আছি তিতুমিরের সামনে, যেখানে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমিরের শিক্ষার্থীরা কিন্তু এখনো আন্দোলনরত অবস্থায় আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো যে অনশনের কর্মসূচি ছিল সেটি কিন্তু এখনো ঠিক সেভাবেই চলমান আছে। আজকে 6 দিন হয়ে যাচ্ছে এই অনশন কর্মসূচি সহ যে ব্লকেট কর্মসূচি সেটি দেওয়া হয়েছে। যদিও গতকালকে রাত্রের একটি প্রেস ব্রিফে তারা বলেছিলেন যে আজকে বেলা 11টা থেকে মহাখালী এবং এর আশেপাশের যে গুরুত্বপূর্ণ সড়কগুলো ছিল সেই সড়কগুলোকে ব্লকেট করা হবে, কিন্তু আমরা দেখেছি যেটা যে ঢিলে ঢালা ভাবে এখন পর্যন্ত চলছে সেই ব্লকেট কর্মসূচি এবং এখন পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয়ের তিতুমির কলেজের যে মূল ফটকটি সেই মূল ফটকের সামনেই কিন্তু তারা এই ব্লকেটটি রেখেছেন এবং এখান দিয়ে যাতায়াতকারী যারা ছিলেন বা পথচারী যারা ছিলেন তারাও কিন্তু ভোগান্তি নিয়ে বেশ অভিযোগ জানাচ্ছেন বা এর একই সাথে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এখানে একটি বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। তবে সেই সবকিছু পেরিয়ে এখন ইতিমধ্যে তাদের যে ব্লকেট কর্মসূচি অর্থাৎ বারাসাত টু মহাখালী সিটি নর্থ সিটি ব্লকেট
ব্লকেট যে কর্মসূচি তাদের রয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যে চালু করে দিয়েছে এবং যদিও তারা অন্যান্য দিকগুলোতে বা মহাখালী এদিকে গুলশান লিংক রোড আমতলী এই যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ছিল সেগুলোকে ব্লকেট এখনো সেভাবে তারা করেনি। এখন পর্যন্ত তারা কলেজের যে মূল ফটক রয়েছে তার সামনে অবস্থান করছে এবং এখানে ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং একই সাথে মূল ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনশনে যারা ছিলেন তারা কিন্তু এখানে রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনশনের 3 জন অনশনকারীকে সামনে নিয়ে তারা এখন স্লোগান দিচ্ছেন, যারা ইতিমধ্যে বেশ কিছুটা অসুস্থ বলেই মনে হচ্ছে। তো এর বাইরে তারা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা তিতুমিরের যারা শিক্ষার্থী এখানে ছিলেন তারা সবাইকে আহ্বান জানাচ্ছিলেন যেন তারা এখানে একত্রে জড়ো হন এবং একত্রে জড়ো হয়ে তারা যে তাদের যে কঠোর পদক্ষেপগুলো ছিল অর্থাৎ মহাখালী বারাসাত টু মহাখালী ব্লকেড এবং একই সাথে নর্থ সিটি ব্লকেডের কথা যেটি বলছিলেন সেটি। তো সকাল থেকে এখন পর্যন্ত অবরোধের যে ব্যাপারটি সেটি কিন্তু সেভাবে দেখা যায়নি, অর্থাৎ ঢিলেঢালা ভাবেই তাদের এই ব্লকেড কর্মসূচি চলছে। যদিও অনশন কর্মসূচিতে তেমন কোনো বিরতি তারা দিচ্ছে না বা অনশন কর্মসূচি ঠিক আগের অবস্থানে রয়েছে এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো তিতুমিরের এই আন্দোলন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। তিতুমির কলেজের আন্দোলন সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানী জুড়ে মহা ধুমধামে উদযাপন হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যা, কলা ও পাণ্ডিত্যের দেবীর আশীর্বাদ নিতে আসা ভক্তদের ভিড়ে যেন তিল ধারণের ঠাঁই নেই মণ্ডপে। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা আয়োজন ছিল না কোনো কমতি। এ নিয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। এক হাতে বীণা, অন্য হাতে বই। বাংলা তথা পূর্ব ভারতে দেবী সরস্বতীর দ্বিভুজা ও রাজহংসের পৃষ্ঠে আসিনা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান, বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে এই দিনে দেবী জন্মগ্রহণ করেছিলেন। ভালো ফলাফলের জন্য দেবীর আশীর্বাদ পেতে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে সরস্বতী পূজার আয়োজন করে থাকে। সরস্বতী নবনিত্যং। ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত বিভিন্ন পূজা মণ্ডপ। তাই তো পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন জ্ঞানের দেবীর আশীর্বাদ নিতে। বিদ্যা চেয়েছি যেন আমার বিদ্যা বুদ্ধি হয়, আমি বড় হয়ে অনেক পড়াশোনা করতে পারি। আমি যেন ভালোভাবে পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারি। পড়াশোনা করে ছেলেরা, সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। এদের সামনে পরীক্ষা, যে পড়াশোনা করে অনেক বড় হতে পারে। ঢাকায় সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। হলের কেন্দ্রীয় উপাসনালয় সহ এবছর হলের মাঠে প্রায় 70টি মণ্ডপ পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। ক্ষেত্রে বছরের আমার চাওয়া থাকবে একটি ভালো ক্যারিয়ার এবং একটি ভালো একাডেমিক লাইফ এবং অবশ্যই আমার সকল কালচারাল কারিকুলাম অ্যাক্টিভিটিস যাতে আরও বেশি সমৃদ্ধ হয়। স্টুডেন্টের জন্যই প্রার্থনা করলাম, মানুষের জ্ঞানের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য। ঘুরতে ভালো লাগে, এখানে আসছি, অনেক ভালো লাগছে। আমি পরীক্ষা যাতে পাশ করতে পারি, তারপরে আরো অনেক কিছু চেয়েছি। জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদে অশুভ বুদ্ধির বিনাশ ঘটে শুভ বুদ্ধির জয় জয়কার হোক, মানুষের মধ্যে সৃজনশীলতা এবং প্রজ্ঞার বিকাশ ঘটুক, এমনটাই চাওয়া ভক্তদের। জগন্নাথ হল প্রাঙ্গণ থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সারা দেশেও চলছে সরস্বতী পূজার নানা আয়োজন। দেবী অর্চনায় ব্যস্ত ভক্ত অনুসারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতি বছর মাঘের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে হয় বিদ্যার দেবীর আরাধনা। পূজা ঘিরে ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজশাহীর মণ্ডপগুলো। ভক্তবৃন্দের বন্দনায় বগুড়ায় দেবীর পুজোকে ঘিরে বইছে সাত সাত রব। শিশুদের দেয়া হয় হাতে খড়ি। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেন বিদ্যা বুদ্ধি সব দিক দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। বাচ্চাকে নিয়ে বাচ্চার হাতে খড়ি দিব বলে বাচ্চা কিন্তু সকাল থেকে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ঘুম থেকে উঠছে ও সাজছে সুন্দর করে। খুলনায় পূজা উপলক্ষে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় দেখা যায় ভক্তদের।
মন্ত্র উচ্চারণ করে দেবী সরস্বতীর অর্চনা করেন বাগেরহাটের অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা। ওনার সন্তুষ্টি হলে আমরা বিদ্যা লাভ করতে পারবো। সাতক্ষীরার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পূজা ও অর্চনা। মা আমাদের সবাইকে আশীর্বাদ এবং সবাইকে বিদ্যা বুদ্ধিতে ভরপুর করে দিক। ভক্তদের ঢল নেমেছে ভোলার মন্দিরে মন্দিরে। বিভিন্ন বয়সী ভক্তরা এসেছে দেবী দর্শনে। মা আমাদের বিদ্যালয় সমাজ থেকে সকল অশুভ শক্তি দূর করে আমাদের আরো সুন্দর করে তুলুক। চট্টগ্রামে পূজা উপলক্ষে মণ্ডপে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। দেবীর আগমনে আমরা সবাই আনন্দে মুখরিত হই। সরস্বতী হলেন সুরের দেবী, বিদ্যার দেবী। হে সরস্বতী, বিশাল তোমার চোখ, কমল নয়না তুমি। বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। ধর্ম বা জাতিভেদ বা কোনো কিছুর ভেদাভেদ নেই, সবাইকে আপ্যায়ন করা হচ্ছে, খুবই ভালো লাগলো। টাঙ্গাইলে আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। সাভারে জাঁকজমকপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে মেতে ওঠেন ভক্তরা। পঞ্জিকা অনুসারে এবছর রোববার দুপুর 12টা 43 মিনিট থেকে শুরু হওয়া পঞ্চমী তিথি থাকে সোমবার সকাল 10টা 27 পর্যন্ত। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার 11 আসামিকে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে হওয়া আরেকটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবু বকর সিদ্দিককে আদেশ দেন। সরকারি কৌশলী রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানায়, চিন্ময় দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার 11 আসামিকে আদালতে আনা হয়। তারা সবাই পুলিশের উপর হামলা ও ভাঙচুরের মামলারও আসামি। ওই মামলার তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইনজীবী আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাটের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সোমবার ভোরে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে একটি হাইয়েস্ট মাইক্রোবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফৌজদারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 1 জন মারা যান। আহত 7 যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় নিহত হয়েছে 2 জন। সোমবার ভোরে উপজেলার মুন্সিবাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে ইঞ্জিনের ত্রুটির কারণে মহাসড়কে একপাশে পিকআপটি দাঁড়িয়েছিল। এ সময় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হন 2 জন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ গুরুতর আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা বলে জানান। মুন্সিবাজারস্থ স্থানে যাওয়ার পরে একটা পিকআপ গাড়ি দাঁড়ানো দেখতে পাই এবং একজন গুরুতর আহত রোগী এবং আরেকজন সেও গুরুতর আহত রোগীকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে আনার পরে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। এখন আমরা ডেড বডি নিয়ে আমাদের শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাচ্ছি। হচ্ছে যে অন্য অজ্ঞাত কোনো গাড়ি তাদেরকে ধাক্কা দিলে তারা দুর্ঘটনা পতিত হয়। দেখছেন সংবাদ দুপুর।